একাধিক রিপোর্ট আজকে আমাদের সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে সেভেন সিস্টার্স এর কাছে বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণে অস্ত্র আটক করা হয়েছে এবং আপনারা শুনলে অবাক হবেন, সেই অস্ত্রগুলো অধিকাংশই চীনা অস্ত্র। অর্থাৎ সমীকরণটা পরিষ্কার, ভারতের উত্তর পূর্বকে দিনের পর দিন অশান্ত করার ছক কষো এবং পাকিস্তান, চীন এবং বাংলাদেশ এক ট্রায়াঙ্গুলার একটা জোট তৈরি করে ভারতবর্ষকে বিভিন্ন ক্ষেত্রে বিপাকে ফেলো, তা কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ দিনের পর দিন ভারত আন্তর্জাতিক স্তরে যে ঘটনা বলেছে, আজকে বাস্তবের মাটিতে তারই রিফ্লেকশন বা প্রতিফলন আমরা দেখতে পেলাম। তথ্য বলছে যে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে, তার মধ্যে প্রায় 11,40,000 গুলি বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ সেই বরাদ্দ গুলি ভারতবর্ষে ঢুকছিল এবং ভারতবর্ষের একাধিক বিদ্রোহী গ্রুপের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। এত গুলি কিসের জন্য ভারতীয়দের প্রয়োজন এবং এই গুলি ঠিক কোন বিদ্রোহী গ্রুপের কাছেই উত্তর পূর্ব সীমান্তে যাচ্ছিল, হয়তো অনেকেই বুঝতে পারছেন। দিনের পর দিন ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে অশান্ত করে রাখা হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের চাল। আর আজকে দেখুন, এই সীমান্তে প্রায় 12 লক্ষ গুলি কিন্তু হাতে নাতে ধরা পড়লো। শুধু তাই নয়, আপনারা শুনে অবাক হবেন, এখানে প্রায় 840টি রকেট লঞ্চার এবং 300টির বেশি রকেট ধরা হয়েছে। এই বিপুল পরিমাণে অস্ত্র, মানে আপনারা বুঝতে পারছেন 300টির বেশি রকেট কিসের জন্য উত্তর পূর্ব ভারতে ঢুকছিল। 840টি রকেট লঞ্চারের ভূমিকাটা কি ছিল, 12 লক্ষ গুলি ঠিক কোন কোন কাজে ব্যবহৃত হতো, আজকে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে প্রত্যেকটি জিনিস। দিনের পর দিন উত্তর পূর্ব ভারতকে অশান্ত করা হচ্ছে, ভারতের একাধিক বিদ্রোহী রাজনৈতিক দল এই পুরো বিষয়টিকে উস্কানি দিচ্ছেন, কিন্তু দিনের পর দিন এটা প্রমাণ হয়ে যাচ্ছে এটি একটি বৃহৎ আন্তর্জাতিক ষড়যন্ত্র। এবং এবার দেখুন, যে বাংলাদেশ দিনের পর দিন সেভেন সিস্টার্সকে কেটে ফেলার হুমকি দিয়েছে শেষ 2 বছর ধরে, সেই বাংলাদেশের বর্ডারের কাছে বিপুল পরিমাণে অস্ত্র আটক করা হলো। প্রায় 4900 অর্থাৎ 4900 অত্যাধুনিক চীনা অস্ত্র আটক করা হয়েছে সেপারেটলি। 27,000 গ্রেনেড আটক করা হয়েছে। 27,000 গ্রেনেড উত্তর পূর্ব ভারতে যদি ঢুকতো, আপনি বুঝতে পারছেন কোন জায়গায় যেতে পারতো পুরো বিষয়টি। 2004 সালের একটি স্মৃতি কিন্তু ফিরে আসছে এই ঘটনার পর। 2004 সালে একইভাবে চট্টগ্রামে বিপুল পরিমাণে অস্ত্র কিন্তু আটক করা হয়েছিল, যে অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশের কিছু ইসলামপন্থী নেতা চট্টগ্রাম দিয়ে ভারতে ঢোকানোর চেষ্টা করছিলেন। সে সময় শেখ হাসিনা সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে এই বৃহত্তর পরিকল্পনা বা ষড়যন্ত্রকে রুখেছিল। সেই 2004 সালে চট্টগ্রাম অস্ত্র মামলার স্মৃতি আজকে ফিরে এলো ভারতের উত্তর পূর্ব সীমান্তে সেভেন সিস্টার্সে, যেখানে সেদিনের থেকেও যে অস্ত্রের তালিকা, সেই অস্ত্রের তালিকা কিন্তু প্রায় কয়েক গুণ বেশি। এবং একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে যে দিনের পর দিন ভারতের উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার পরিকল্পনা যে আন্তর্জাতিক শক্তিগুলো করেছে, তা কিন্তু এখন প্রায় দোরগোড়ায় চলে এসছে এবং চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এক রক্তক্ষয়ী জোট তৈরি করা হয়েছে এবং এখানে ডিপ স্টেট অলরেডি অ্যাক্টিভ। একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্ম পরিবর্তন করার একটা ছক দেখা গেছে। বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট দ্বারা এনজিও এখানে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। প্রতিবার এই চিত্র আমরা দেখি, কিন্তু এত বিশাল পরিমাণে অস্ত্র ভারতে ঢুকবে সে কথা কিন্তু এর আগে আমরা সাম্প্রতিক সময়ে খুব একটা শুনিনি, কিন্তু আজকে কিন্তু পরিষ্কারভাবে আজকে আমাদের সামনে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি আজকে ভারতের পক্ষ থেকে 23 জন ব্যক্তির একটি তালিকা প্রকাশ করা হয়েছে এবং আন্তর্জাতিক স্তরকে ভারত পরিষ্কার জানান দিয়ে দিয়েছে যে অ্যান্টি টেরর অ্যাক্টিভিটিতে ভারত কিন্তু আরো এক ধাপ এগিয়ে যেতে শুরু করলো। ভারত আজকে যে নতুন তালিকা প্রকাশ করেছে, সেখানে নতুন 23 জনকে সন্ত্রাসবাদী, অর্থাৎ 1967 সালে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ যে আইন, সেই আইনের 35 নম্বর ধারা অনুযায়ী 23 জনের নাম প্রকাশ করলো এবং আন্তর্জাতিক স্তরের সামনে নতুন তালিকা প্রকাশ করে বুঝিয়ে দিল পাকিস্তানের জঙ্গিদের ভারতে জায়গা তো নেই, ভারত কিন্তু তাদেরকে মোস্ট ওয়ান্টেড তালিকার লিস্টে জায়গা করে দিল আজকে। তাদের মধ্যে অনেকেই জৈশ-ই মোহাম্মদের সদস্য। তারা বিভিন্ন ক্ষেত্রে ভারতে প্রশিক্ষণ চালাতেন, তহবিল সরবরাহ করতেন, তথ্য প্রচার করতেন, অস্ত্র সরবরাহ করতেন, বিভিন্ন টেরর অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিল। একাধিক গুরুত্বপূর্ণ নাম যার সকলের জানা উচিত। 1 নম্বর নাম হলো মাসুদ ইলিয়াস কাশ্মীরি। যে মাসুদ ইলিয়াস কাশ্মীরি 2022 সালে সুংওয়ান যে ক্যাম্প ছিল, সেনা ক্যাম্প ছিল, সেই সেনা ক্যাম্পকে লন্ডভন্ড করে ফেলার পিছনে মূল চক্রী হিসেবে ছিল। সেকেন্ড নাম মুফতি মোহাম্মদ আসগর খান এবং তৃতীয় নাম আব্দুল্লাহ জেহাদি। তারা 2026 সালে নাগারকোটা যে ক্যাম্প ছিল, সেনা ছাউনি ছিল, সেইখানে সেনা ছাউনিকে আক্রমণ করার মূলে ছিল। এবং এর পাশাপাশি ফিরদৌস আহমেদ ফাদ এবং বিলাল আহমেদ মীর
যারা টিআরএফ এর জঙ্গি, তাদেরকেও কিন্তু ভারত নতুন করে জঙ্গি সদস্যভুক্ত তালিকায় আজকে দুপুরে নাম ঘোষণা করলো। পাশাপাশি আরো একটা ইম্পর্টেন্ট খবর আজকে সকলের সঙ্গে শেয়ার করা উচিত। 8 জন সন্দেহভাজন ব্যক্তিকে আজকে ভারতে অ্যারেস্ট করা হয়েছে। মনে করা হচ্ছে তারা সকলেই জৈশ-ই মোহাম্মদের সদস্য। এই 8 জন কি করতে ভারতে এসেছিল জানেন, বা কিভাবে ভারতে থেকে পরিকল্পনা করছিল? তারা অমরনাথ যাত্রা, সেইখানে ভয়ানক আক্রমণের পরিকল্পনা করেছিল। এবং একাধিক রিপোর্ট বলছে রথযাত্রায় যে বিভিন্ন ক্ষেত্রে মিছিল বেরায়, প্রসেশন বেরায়, শোভাযাত্রা বেরায়, সেখানেও তারা ভয়ঙ্কর আক্রমণের ছক কষছিল। অর্থাৎ তারা সরাসরি এমন কিছু জায়গাকে টার্গেট করেছিল যে জায়গায় ভক্ত সমাগম এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষরা জড়ো হন, এবং সেই জায়গাকে এবার টার্গেট করা হচ্ছে জৈশ-ই মোহাম্মদের পক্ষ থেকে। এবং এই ধরনের 8 জনকে আজকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে গুজরাট এটিএস এর পক্ষ থেকে। অর্থাৎ 3টে ঘটনা, প্রত্যেকটা ঘটনার সঙ্গে একটার সাথে একটা ইন্টারলিঙ্ক আপনারা খুঁজে পাবেন। কেউ যদি ভাবেন এটি বিচ্ছিন্ন ঘটনা, তাহলে ভুল করছেন। শেষ 2 বছর ধরে বাংলাদেশের হাসনাত, শেষ 2 বছর ধরে বাংলাদেশে নাহিদ ইসলামরা দিনের পর দিন ভারতের 7 সিস্টার্সকে অশান্ত করার হুঁশিয়ারি দিয়েছিল। পাকিস্তানের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছিল যে আমরা ভারতের পূর্ব দিক থেকে এবার আক্রমণ করব। অর্থাৎ স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছিল যে কাশ্মীর কিংবা গুজরাটের সিন্ধ অঞ্চল এখন পাকিস্তানের টার্গেট নয়, ভারতবর্ষের পূর্ব দিক অর্থাৎ 7 সিস্টার্স উত্তর পূর্ব দিকই হলো পাকিস্তানের একমাত্র টার্গেট। পাকিস্তানের বিদেশমন্ত্রী সরাসরি বলেছিলেন কিছুদিন আগে, 1 মাস হয়নি, যে কলকাতাকে তারা উড়িয়ে দেবে, কলকাতাকে তারা টার্গেটের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে। আর আজকে ভারতের উত্তর পূর্ব ভারতে আটক করা হলো প্রায় 12 লক্ষ গুলি, এক্স্যাক্টলি 11,40,000 গুলি, 840টি রকেট লঞ্চার, 300টির বেশি রকেট, 27,000 গ্রেনেড এবং 4900 অত্যাধুনিক চীনা অস্ত্র। আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যে চীন পুরো বিষয়টার পিছনে থাকলেও আসল খেলাটা কিন্তু তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে দিয়ে খেলার চেষ্টা করছে। এবং একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ভারতের 7 সিস্টার্স রীতিমতো বিপজ্জনক জায়গায় ক্রমশ যাচ্ছে। ভারতের সেনাবাহিনী, গোয়েন্দা দপ্তর তৎপর বলে আজকে আমরা বড়সড় আক্রমণের হাত থেকে বাঁচলাম। মণিপুর সমস্যা, আজকে আমাদের রাজ্যের বিভিন্ন বিরোধী দল যখন ছিলেন, বা আজকে যারা তৃণমূল কংগ্রেস আছেন, তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। শুধু রাজ্য নয়, আমাদের দেশের একাধিক রাজনৈতিক দলের কাছে ইস্যু মণিপুর। উত্তর পূর্বে চীনা অস্ত্র ঢুকছে, এখন কি আমরা বুঝতে পারছি না যে এর পিছনে কোন বিদেশি শক্তি ইনভলভ? দিনের পর দিন ভারত সরকারকে বিপাকে ফেলার জন্য যে ঘৃণ্য চক্রান্ত এখানে করা হচ্ছে, তার রিফ্লেকশন আজকে এই সকল ঘটনা। আমরা আর কবে বুঝবো তা আমরা নিজেরাও জানি না। একাধিক ভিডিওতে আমি দেখেছিলাম ডিপ স্টেটের একাধিক এজেন্ট, মার্কিন সেনাবাহিনীর একাধিক সদস্য এসে উত্তর পূর্ব ভারতে অস্ত্র বিলি করেছেন, জ্যাকেট বিলি করেছেন, এবং ওই অঞ্চলের বিদ্রোহী গ্রুপগুলোকে অস্ত্র টাকা তুলে দিয়ে সেই তাদেরকে ম্যানিপুলেট করে সরকার বিরোধী আন্দোলনের কাজে লাগিয়েছেন। দিনের পর দিন সেনাবাহিনীর উপর আক্রমণ করা হচ্ছে উত্তর পূর্বের একটা নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ থেকে। যারা আক্রমণ করছেন তারা অস্ত্র কোথা দিয়ে পাচ্ছেন আজকে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ যে অস্ত্র উত্তর পূর্ব সীমান্তে ভারত বারংবার ধরছে, বিদ্রোহী গ্রুপগুলো থেকে আটক করছে, সেগুলো সবই বিদেশি অস্ত্র, কখনো চীনের অস্ত্র, কখনো আমেরিকান অস্ত্র। আজকের এই ঘটনা আরো একবার প্রমাণ করে দিচ্ছে ভারতের 7 সিস্টার্সকে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে টুকরো করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। আজকে তৎপরতার সঙ্গে ভারত এই পুরো বিষয়টিকে ধরলো, এবং এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি পার্ট বাংলাদেশ। 2000 সাল থেকে তারা শুরু করেছে এই ঘৃণ্য চক্রান্ত। প্রথমে আসামের উলফা আই পরেশ যে গোষ্ঠী আছে, যার মাথায় আছেন পরেশের নামে এক নেতা, সেই পরেশকে দিনের পর দিন অস্ত্র দিয়ে এদেরকে চাগিয়ে রাখার চেষ্টা করা হতো। 2004 সালে বাংলাদেশের যিনি অস্ত্র লুণ্ঠন মানে অস্ত্র মামলায় জেলে গেছিল, 10 ট্রাক অস্ত্র ভারতকে ঢোকাতে চেষ্টা করছিল, তিনি এখন বাংলাদেশের বিএনপির নেতা। তিনি সে সময় শিক্ষামন্ত্রী ছিলেন বাংলাদেশের। এবার আপনি ভাবুন, বাংলাদেশের শিক্ষামন্ত্রী তিনি ভারতকে অশান্ত করার জন্য উগ্র ইসলামী চিন্তাধারায় দীক্ষিত হয়ে ভারতে অস্ত্র ঢুকিয়ে যাচ্ছেন, এবং ভারতের উত্তর পূর্ব ভারতে বিদ্রোহী গ্রুপগুলোকে উস্কানি দিয়ে চাগার দেওয়ার চেষ্টা করছেন, অ্যাক্টিভ করার চেষ্টা করছেন। আজকে 2004 সালের পর বিএনপি সরকার গঠনের পর 2026-এ এসে 22 বছর পর একই কায়দায় বাংলাদেশ সীমান্তে এই ধরনের ভয়ঙ্কর অপারেশন চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র আটক করা হলো, এবং সরাসরি বাংলাদেশকে বেস্ক্যাম করে পাকিস্তান এবং চীন যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে ভারতকে টুকরো করার, তার একটি নিদর্শন ফের একবার আন্তর্জাতিক স্তরের সামনে এক্সপোজ হলো। এরপরেও বাংলাদেশিদের ভিসা দেবেন? এরপরেও বাংলাদেশিদের ভিসা দেওয়া উচিত। যে বাংলাদেশ দিনের পর দিন ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, সেই বাংলাদেশের পিছনে এত ইনভেস্টমেন্ট কিসের জন্য? কিসের জন্য বাংলাদেশকে নিয়ে এত উদারতা? যে বাংলাদেশ আমাদের সেনাবাহিনীকে দিনের পর দিন আক্রান্ত করার চেষ্টা করছে,
সেনাবাহিনীকে আটক করার চেষ্টা করেছে, ইট ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, সমস্ত কিছু ভাবে সেনা জওয়ানদের, বীর জওয়ানদের আমাদের হত্যা করার পরিকল্পনা করেছে। সেই বাংলাদেশের জন্য এত উদারতা কেন? এই প্রশ্ন আজকে সামাজিক মাধ্যমে উঠবে। কিসের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা আমরা এর পরেও করব। যারা যারা ভারতের প্রতি উদার নয়, যারা ভারতকে চক্রান্ত করে নষ্ট করার চেষ্টা করছে, যারা দিনের পর দিন সেভেন সিস্টার্সকে ধ্বংস করার চেষ্টা করছে, শিলিগুড়ি করিডোরকে কেটে দেওয়ার চেষ্টা করছে, তাদের সঙ্গে বন্ধুত্ব কিসের জন্য রক্ষা করতে হবে? আজকের পর অন্তত বাংলাদেশ সরকারের কাছে লিখিত জবাব চেয়ে বলা উচিত যে তোমার মাটিকে ব্যবহার করে যে অস্ত্র ভারতে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, সেই অস্ত্রর পিছনে বাংলাদেশ সরকার জড়িত কি জড়িত নয়, সরকারিভাবে পাল্টা চিঠি দিয়ে অন্তত বুঝিয়ে দেওয়া উচিত। এইবার ভারত উদার বলে দুর্বল নয়। এই ভারত তোমাদের 1.5 লক্ষ বাংলাদেশিকে একদিনে ভিসা দিচ্ছে মানে তোমাদের প্রতি আমরা দয়া দাক্ষিণ্য করতে পারি, কিন্তু আমাদের দেশের শান্তি সার্বভৌমত্ব যদি নষ্ট করতে চাও তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমার মনে হয় আজকের এই ঘটনার পর ভারতের অ্যাকশন নেওয়ার সময়টি এসছে এবং ভারত সে চেষ্টাই করবে। 1947 সালে দেশভাগের সময় জম্মু ও কাশ্মীরের মোট আয়তন ছিল প্রায় 2,22,236 বর্গ কিলোমিটার। এর মধ্যে পাকিস্তান বলপূর্বক জোর করে সেই 47 সালে 78,114 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল। পরবর্তীতে সেই জায়গা থেকে আবার 1963 সালে চীন পাকিস্তান সীমান্ত চুক্তি অনুযায়ী পাকিস্তান এই দখলকৃত জায়গার 5,180 বর্গ কিলোমিটার এলাকা চীনকে হস্তান্তর করে দেয়। আর তার দখলে থাকা এলাকাকে, যে বাকি এলাকা থাকে প্রায় 73,000 বর্গ কিলোমিটার এলাকা, সেই জায়গার নাম পাকিস্তান দিয়েছিল, তার নাম পাকিস্তান দিয়েছিল আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীর মানে স্বাধীন কাশ্মীর। পাকিস্তান মাঝে মাঝে দুনিয়া জুড়ে হল্লা তোলে যে ভারতের দখলে থাকা কাশ্মীরের মুসলমানরা বড় কষ্টে আছে, তারা ভারত থেকে বেরিয়ে ইসলামের পবিত্র ভূমি পাকিস্তানের মধ্যে আসতে চায়। জাতিসংঘে এই মামলা তুলেছিল। জাতিসংঘকে মাঝে মাঝেই তুলতো যে দেখুন বিষয়টা, শুধু দাবি তুলে যে বসেছিল পাকিস্তান সেটা নয়, কাশ্মীরকে দখল করতে হবে সেই উদগ্র বাসনায় পুষে রেখেছে হাজার হাজার সন্ত্রাসী। দেশের উন্নতি না করে হাজার হাজার কোটি টাকা খরচ করে সন্ত্রাসীদের লালন পালন করে গেছে পাকিস্তান একটাই লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্যটা হলো কাশ্মীর চাই, কাশ্মীরকে বিচ্ছিন্ন করতেই হবে ভারত থেকে। যেমন এই মুহূর্তে পাকিস্তান পবিত্র কর্তব্য হিসেবে ঠিক করেছে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক কেটে দিয়ে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করা, আর বিচ্ছিন্ন করে নিজে ভোগ করতে পারবে না, তুলে দেবে চীনের হাতে। যেমন দিয়েছে কাশ্মীরের কয়েক হাজার বর্গ কিলোমিটার। সেই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এত যাওয়া আসা, এত ভাব ভালোবাসা, পরিণাম কি হবে? কি আবার পাকিস্তান নিজে মরেছে, এবার মারবে বাংলাদেশকেও। 71-এর শোধ তুলতে হবে না? সেই মহাভারতের শকুনি মামার রোল। দুর্যোধনকে ভালোবাসা নয়, কৌরবদের ভালোবাসা নয়, কৌরবদের ধ্বংস করাটাই ছিল শকুনি মামার লক্ষ্য। থাক সে কথা। আসি পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরের হাল এখন কি সেই আলোচনায়। দেখা যাক ইসলামের পবিত্র ভূমি পাকিস্তানে আজাদ কাশ্মীরের মুসলমানরা কেমন সুখে আছে। বন্ধুরা ভাবুন তো, এমন একটা অঞ্চলের কথা যেখানে বিদ্যুৎ তৈরি হয় উপচে পড়া নদী থেকে, অথচ সেখানকার মানুষকেই সবচেয়ে বেশি দামে বিদ্যুৎ কিনতে হয়। ভাবুন এমন একটা জায়গার কথা যেখানে নিজের অধিকারের কথা বললে দেশের সেনাবাহিনী খাবার, ওষুধ, সবজি সব সাপ্লাই বন্ধ করে দেয়। হ্যাঁ, ঠিক এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকের সাধারণ মানুষ।
গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের এই যে আজাদ কাশ্মীর বা অধিকৃত কাশ্মীর এলাকায় রাওয়ালকোট সহ পাকিস্তানের অকুপাইড কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাখো লাখো মানুষ রাস্তায় নেমে এসেছে। আর এবার তাদের স্লোগান শুধু আটা বা বিদ্যুতের দাম কমানোর মধ্যে সীমাবদ্ধ নেই। এবার তারা সরাসরি ইসলামাবাদের বুক কাঁপিয়ে স্লোগান দিচ্ছেন, আমরা পাকিস্তানের অংশ নই, জম্মু কাশ্মীর আমাদের, পাকিস্তান এখান থেকে দূর হবে। এই খবর যে শুধু ভারতের মিডিয়া দিচ্ছে তা নয়, এই খবর দিচ্ছে অজস্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ফার্স্ট পোস্ট সংবাদ মাধ্যমে হেডলাইন দিয়েছে, দেখুন পড়ছি, একটু দেখাচ্ছি, দেখছেন এই শিরোনাম দেখুন, ফার্স্ট পোস্ট নিউজ মাধ্যম, সেখানে লেখা হয়েছে, হেডিং দেয়া হয়েছে ওই যে পাকিস্তানের রাওয়ালকোটের সেই বিক্ষোভ, তার হেডিং, উই আর নট পার্ট অফ পাকিস্তান, পাক অকুপাইড কাশ্মীর পিওকে প্রোটেস্ট এসকালেট অ্যামিড ফুড সাপ্লাই ক্রাইসিস। তার মানে যে পাকিস্তান তার মানে যে সেখানে পাক অধিকৃত কাশ্মীরে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেছে যে পাকিস্তান সেনাবাহিনী সেখানে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, পুরো অঞ্চলকে খাদ্য অবরোধ বা ফুড ব্লকেটের মাধ্যমে স্তব্ধ করার চেষ্টা করছে। কিন্তু জনতা দমবার পাত্র নয়। আজ আমরা এই ভিডিওতে অত্যন্ত সহজ ভাষায় বিশ্লেষণ করব, হঠাৎ কেন পাক অকুপাইড কাশ্মীরের পরিস্থিতি এতটা বিস্ফোরক হয়ে উঠল, কেন সেখানকার আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিচ্ছেন যে পাকিস্তান খাবার না দিলে তারা ভারতের রাস্তা ধরবে, ভারতের পথ দিকে চলে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভূ রাজনৈতিক বিশ্লেষণটি আপনার চোখ খুলে দেবে। এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হলো রাওয়ালকোট এবং এর আশেপাশের পুঞ্চ ও সুদান্তি জেলা। গত 9 জুন থেকে এই বিক্ষোভের শুরু, দেখতে দেখতে এটি প্রায় 1 মাসের কাছাকাছি চলে এসেছে এবং দিনে দিনে এর তীব্রতা কমেনি, বরং বহুগুণ বেড়েছে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জ্যাক। পাকিস্তানের কেন্দ্র সরকার এতটাই ভয় পেয়ে গেছে যে তারা এই বেসামরিক অধিকার আন্দোলনকে দমাতে অ্যান্টি টেররিজম অ্যাক্ট বা সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে জ্যাকের এই প্রোটেস্টকে নিষিদ্ধ করেছে। শুধু তাই নয়, আন্দোলনের 4 প্রধান নেতার মাথার দাম ঘোষণা করা হয়েছে 1 কোটি করে পাকিস্তানি টাকা, পাকিস্তানি রুপি। ভাবুন, নিজের অধিকারের দাবি করা মানুষগুলোকে পাকিস্তান সরকার সন্ত্রাসীর তকমা দিচ্ছে। এই মানুষগুলো কারা? এরাও মুসলমান। এদের উন্নতির জন্য নাকি পাকিস্তান মুসলমানকে কাছে টেনে নিয়েছিল, 1947 সালের থেকে দখল করে রেখেছে। জুন মাসের শুরুতে পাকিস্তান রেঞ্জার্স এবং সেনার গুলিতে একজন সিনিয়র জ্যাক নেতা সহ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। ব্যাস, এই ঘটনার পর পুরো পাক অধিকৃত কাশ্মীর যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে। প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ মুজফফরাবাদের দিকে লং মার্চের ডাক দেয়। পাকিস্তান সরকার ভয় পেয়ে সেখানে ইন্টারনেট বন্ধ করে দেয়, যাতে ভেতরের অত্যাচার এবং সেনার দমন পীড়নের খবর বাইরের দুনিয়া জানতে না পারে। এবার প্রশ্ন আসে, মানুষ হঠাৎ করে কেন এতটা ক্ষেপে গেল? এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে চলা চরম অর্থনৈতিক শোষণ ও বর্তমান খাদ্য সংকট। পাকিস্তানের বর্তমানে মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের বা আজাদ কাশ্মীরের সেখানকার পরিস্থিতি আরো মারাত্মক। সেখানে সাধারণ মানুষের প্রধান খাবার আটা মানে গম, সেটার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তার উপর পাকিস্তান প্রশাসন সেখানে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করেছে। বিক্ষোভকারীদের দমাবার জন্য খাদ্যবাহী ট্রাক, সবজি, জরুরি ওষুধ পিওকেতে ঢুকতে দেয়া হচ্ছে না। একে বলা হচ্ছে সরকারি ফুড ব্লকেট বা খাদ্য অবরোধ। আরেকটি বড় কারণ হলো বিদ্যুৎ। পাক অধিকৃত কাশ্মীরের নদীগুলো ব্যবহার করে
যে হাইড্রো ইলেকট্রিসিটি মানে জলবিদ্যুৎ তৈরি হয়, তা দিয়ে পুরো পাকিস্তানের একটা বড় অংশ চলে। কিন্তু ট্র্যাজেডি দেখুন, যে কাশ্মীরিরা এই বিদ্যুৎ উৎপাদন করছেন তাদেরকেই সবচেয়ে চড়া দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং সহ্য করতে হচ্ছে। 2023 এবং 2024 সালেও এই নিয়ে বড় আন্দোলন হয়েছিল। তখন পাকিস্তান সরকার একটা চুক্তি সই করেছিল যে আটা ও বিদ্যুতে ভর্তুকি দেয়া হবে, কিন্তু 2026 সালের জুলাই মাসে এসেও সেই চুক্তি কার্যকর করা হয়নি। ফলস্বরূপ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রিয় দর্শক, পাকিস্তান সব সময় আন্তর্জাতিক মঞ্চে চিৎকার করে বলে যে তারা নাকি কাশ্মীরের মানুষের পাশে আছে, কিন্তু আসল সত্যটা আজ বিশ্ববাসীর সামনে উন্মোচিত। পাক অধিকৃত কাশ্মীরকে তারা কাগজে কলমে আজাদ কাশ্মীর বললেও বাস্তবে সেখানে কোনো আজাদি বা স্বাধীনতা নেই। সেখানকার পুরো শাসন ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় ইসলামাবাদের হাতের ইশারায়। এবারের আন্দোলনের আরেকটি বড় রাজনৈতিক দাবি হলো পাক অধিকৃত কাশ্মীর বিধানসভায় থাকা 12টি সংরক্ষিত শরণার্থী আসন সম্পূর্ণ বাতিল করা, সেই দাবি তুলেছে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, শরণার্থী আসন বাতিল করার সাথে সাধারণ মানুষের কি সম্পর্ক? আসলে এই 12টি আসন এমন ভাবে ডিজাইন করা হয়েছে যার মাধ্যমে পাকিস্তানের মূল ভূখণ্ডে থাকা দলগুলো তারা এই আজাদ কাশ্মীরে বা পাক অধিকৃত কাশ্মীরে সহজেই ভোট জালিয়াতি করে সেখানকার যে পার্লামেন্ট, সেখানকার বিধানসভা, সেইখানে নিজেদের পছন্দের পুতুল সরকার বসাতে পারে, আর এটাই বসিয়ে এসেছে এতকাল। স্থানীয় কাশ্মীরি অ্যাক্টিভিস্ট এবং সাধারণ মানুষ পরিষ্কার বুঝতে পেরেছেন যে এই আসনগুলোর মাধ্যমে ইসলামাবাদের নেতারা কাশ্মীরের প্রকৃত জনমতকে ধামাচাপা দেয় এবং তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়। মানুষ এখন আর কোনো পুতুল সরকার বা সেনার শাসক তার অধীনে বাঁচতে রাজি নয়। তারা নিজেদের ভোটাধিকার এবং মর্যাদার অধিকার ফেরত চায়। এবার আসি এই পুরো প্রতিবেদনের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর জায়গায়। রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে দাঁড়িয়ে আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সর্দার আমান খান এবং অন্যান্য বক্তারা সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে কি বলেছেন জানেন? তারা বলেছেন, আমাদের রেশন বা আটার ভয় দেখিও না, আমাদের পাকিস্তানের কোনো সাহায্যের দরকার নেই, বরং পাকিস্তানের প্রয়োজন আমাদের। যদি তোমরা আমাদের খাদ্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর এই অবরোধ তুলে না নাও, তবে আমরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সাথে বিকল্প বাণিজ্য পথ বা অল্টারনেটিভ ট্রেড রুট চালু করতে বাধ্য হব। একটু ভেবে দেখুন, যে পাকিস্তান গত 70 বছর ধরে কাশ্মীরের নাম ভাঙিয়ে সারা দুনিয়াতে রাজনীতি করেছে, আজ সেই কাশ্মীরের মানুষই পাকিস্তানের অত্যাচার থেকে বাঁচতে ভারতের দিকে তাকানোর কথা বলছে। পিওকের মানুষ সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছেন যে মাত্র কয়েক কিলোমিটার দূরে ভারতের জম্মু কাশ্মীরে কিভাবে উন্নয়ন হচ্ছে। সেখানে এইমস হাসপাতাল তৈরি হচ্ছে, আইআইটি তৈরি হচ্ছে, বন্দে ভারত ট্রেন চলছে, আন্তর্জাতিক স্তরের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। আর অন্যদিকে পাকিস্তানের অধীনে থেকে তারা দুমুঠো আটা আর বিদ্যুতের জন্য হাহাকার করছে। এই তুলনামূলক সত্যটাই আজ পিওকের মানুষকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধ্য করেছে। প্রিয় দর্শক, পাক অধিকৃত কাশ্মীরের এই প্রবল আন্দোলন একটি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে, ধর্মের নামে ইসলামাবাদ বা পাকিস্তান সরকার বন্দুকের নল চালিয়ে আর বেশি দিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষের কণ্ঠস্বর চেপে রাখতে পারবে না। অর্থনৈতিক দেউলিয়াপানা এবং রাজনৈতিক শোষণের যে নীতি পাকিস্তান বছরের পর বছর ধরে চালিয়ে এসেছে, আজ তাদের নিজেদের অস্তিত্বের সংকট তৈরি করেছে। এখন দেখার বিষয়, পাকিস্তান সেনাবাহিনী এই গণ আন্দোলনকে দমন করতে আর কতটা নিচে নামে, নাকি শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপ এবং জনতার শক্তির কাছে তাদের নতি স্বীকার করতে হয়। যদি পাকিস্তান সরকার বালুচিস্তানের বালুচদের উপর দমন পীড়নের যে পথ ধরেছে সেই পথ যদি এখানে চালিয়ে যায়, যদি এখানেও দমন পীড়নের পথ না ছাড়ে, কাশ্মীরি মানুষের ন্যায্য দাবি না মানে, তবে নিশ্চিত
পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর হাঁটবে বালুচিস্তানের পথে, বেরিয়ে আসতে চাইবে পাকিস্তান থেকে। তারা ভারতের কাছে ইতিমধ্যে আকুল আবেদন শুরু করে দিয়েছে, বালুচদের মতো আমাদেরও নিয়ে নাও ভারতের মধ্যে, আমাদের বাঁচাও। প্রিয় দর্শক, এই বিষয়ে ভারতের অবস্থান কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? পিওকের এই পরিস্থিতি কি কাশ্মীরের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের নিখুঁত ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য ক্যালকাটা ডায়ালগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।